শেষ পর্যন্ত কাতারের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভয়ে নাকি ট্রাম্পের চাপে মাফ চাইল ইসরায়েল? ট্রাম্পের ২০ দফা গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে স্পষ্ট নেই অনেক কিছু, জানা নেই কার হাতে থাকবে গাজার শাসনভার। এটি কি নয়া ধোঁকাবাজি? ভারতের বিরুদ্ধে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ, মণ্ডপে অসুর রূপে ইউনুস, শরীফ, ট্রাম্প। দিল্লির কাছে কি ব্যাখ্যা চাইবে তিন দেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। অবশেষে কাতারে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এক ফোন কলে সরাসরি কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান তিনি। হামলার জন্য ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কখনো কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করারও ওয়াদা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমেরিকার চাপের মুখে নাকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভয়ে মাফ চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাতারে নজিরবিহীন হামলার জন্য অবশেষে ক্ষমা প্রার্থনা করল ইসরায়েল। ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের সময় যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে ফোন করে ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্প ও থানির সঙ্গে কথা বলেন। ফোন কলে নেতানিয়াহু কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পরে আনুষ্ঠানিক এই ক্ষমা প্রার্থনা বিষয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, ফোন কলের প্রথম ধাপে নেতানিয়াহু দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি সেনা নিহত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর আরও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। আগামীতে আর কখনোই ইসরায়েল এমন হামলা চালাবে না বলে অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল কর্তৃক সুস্পষ্টভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উদ্যোগের অংশ হিসেবে ওই ফোন কল করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ফোন কলের সময় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানো, কাতারের বিরুদ্ধে ভবিষ্যতে হামলার পুনরাবৃত্তি রোধের গ্যারান্টি এবং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আল থানি। এদিকে নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কাতারি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া তার বক্তব্য উদ্ধৃত করা হয়। তাতে বলা হয়, প্রধানমন্ত্রী, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে ইসরায়েল ভবিষ্যতে আর কখনো আপনার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকেও এ প্রতিশ্রুতি দিয়েছি। অবশ্য ক্ষমা চাইলেও একই পোস্টে নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও তোলেন। মুসলিম ব্রাদারহুডকে সমর্থন, আল জাজিরায় ইসরায়েলের বিরুদ্ধে প্রচার চালানো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ তোলা হয় দোহার বিরুদ্ধে। এদিকে সবকিছুর পরও শেষ পর্যন্ত নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কাতার শুরু থেকেই বলছিল প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি ছাড়া দোহা ইসরায়েল ইস্যুতে আর মধ্যস্থতা চালিয়ে যেতে পারবে না। ফলে ক্ষমা প্রার্থনা ছাড়া একটা অচল অবস্থায় চলতে থাকত। গাজা বা ফিলিস্তিন ইস্যুর প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার, তারা মুখ ফিরিয়ে নিলে এসব বিষয়ে জটিলতা আরও অনেক বাড়বে। শুধু তাই নয়, কাতারে হামলা চালিয়ে ইসরায়েল আরব বিশ্বকে যেভাবে খেপিয়ে তুলেছে, এই ক্ষমা প্রার্থনা তা কিছুটা হলেও প্রশমিত করবে বলে অভিমত অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলার পর পাল্টে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ। ইসরায়েলি হামলার এক সপ্তাহ পর যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান। আর এবার সেই জোটে যোগ দিতে চাইছে আরেক মুসলিম দেশ ইরান। প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। সাফাভির মতে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে। মিরফাজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের 5 জন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, যার জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ের বৈঠক করে। সেসব বৈঠক থেকে আসে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব। এর ধারাবাহিকতায় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান। কাতারে ইসরায়েলি হামলার 1 সপ্তাহ পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় পক্ষই এই চুক্তিকে একটি বিশেষ মাইলফলক হিসেবে আখ্যা দেয়। বহু বছর ধরে গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা গ্যারান্টর হিসেবে দেখে আসছে। বাহরাইন, কাতার, কুয়েত সহ গালফ অঞ্চলে বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবসময় ইরানের বিপরীতে সৌদি আরব ও গালফ মিত্রদের সমর্থন দিয়েছে। এর ফলে গালফ দেশগুলো মনে করত যে ইরান বা অন্য কোনো শক্তির আক্রমণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রই তাদের প্রধান ভরসা। তবে কাতারে ইসরায়েলের হামলার পর পাল্টে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ। এবার সেই ইরানের পক্ষ থেকেই দেওয়া হলো সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার প্রস্তাব। 28 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। এই প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সাফাভি বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ। পাকিস্তান বলেছে চাইলে অন্য দেশও এতে যোগ দিতে পারে। আমি সুপারিশ করছি ইরানকেও এতে অংশ নেওয়া উচিত। সাফাভি আরও বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে। যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এ ধরনের চুক্তি করবে না, তবুও এই দেশগুলোর একটি আঞ্চলিক শক্তি হিসাবে প্রস্তুতির ঘোষণা করা উচিত। বিশ্লেষকদের মতে যদি এই জোট সফলভাবে তৈরি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। এই 4 দেশ মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা হবে প্রায় 10 লাখ। পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড ও ইরানের বিপুল সংখ্যক মিসাইল ছাড়াও 4টি দেশেরই আছে প্রশিক্ষিত সামরিক বাহিনী। ফলে গালফ দেশগুলোর একাংশ যদি এ ধরনের আঞ্চলিক জোটে ভরসা করা শুরু করে তবে তাদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা কেবল আঞ্চলিক নয়, বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জোট হিসেবে যৌথভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও যৌথ অপারেশনাল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, যা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া ইরান ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে। ফলে এই প্রস্তাব বাস্তবে আলোর মুখ দেখবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ট্রাম্পের 20 দফা গাজা যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এই পরিকল্পনার বেশ কয়েকটি ধারা এখনো স্পষ্ট না থাকায় এটি আরেকটি ধোঁকাবাজি কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। গাজার শাসনভার কার হাতে থাকবে? এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের কি ভূমিকা থাকবে? আন্তর্জাতিক বাহিনীতে কোন দেশের সেনারা থাকবে? ইসরায়েলি সেনা কবে প্রত্যাহার হবে? এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট জবাব নেই। ফলে এই যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল রাজি থাকলেও এটি শান্তির অজুহাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নয়া চক্রান্ত বলে মনে করছে ফিলিস্তিনের অনেকেই। তবে এখন এই পরিকল্পনা নিয়ে কোনো মতামত জানায়নি হামাস। এই যুদ্ধবিরতি প্রস্তাব কি ফিলিস্তিনিদের মুক্তির জন্য হবে নাকি এটি হবে তাদের নয়া মরণ ফাঁদ? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে রক্তের নদী বইয়ে দেয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু অবশেষে রাজি হয়েছেন হামলা থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে। যদিও তার বাস্তব কর্মকাণ্ড দিচ্ছে ভিন্ন বার্তা। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বিতর্কিত 20 দফার শান্তি প্রস্তাবে সায় দিলেও গাজায় বর্বর হত্যাযজ্ঞ থামায়নি নেতানিয়াহু নির্দেশিত দখলদার ইসরায়েলি বাহিনী। ওয়াশিংটনের বৈঠক থেকে শান্তির সুখবর দিলেও মঙ্গলবার সকাল থেকে গাজা ভূখণ্ডে চলছে বেপরোয়া হত্যাযজ্ঞ। কয়েক ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 37 জন ফিলিস্তিনিকে। এবারের শান্তি প্রস্তাবও কি মুখ থুবড়ে পড়বে? কি ভাবছেন ফিলিস্তিন আর ইসরায়েলের জনগণ?
শান্তি প্রস্তাবের পুরোটাই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অনুকূলে। গাজায় গ্যাস আছে, সমস্ত জটিলতাই ট্রাম্প আর নেতানিয়াহুর তৈরি করা। চাইলে আগেই হামলা থামিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা করা যেত। আমরা তাদের লোভের ভুক্তভোগী। সমগ্র বিশ্ব কোনো ব্যবস্থা না নিয়ে নীরবে আমাদের খুন হতে দেখেছে। সবাই ইহুদিদের পক্ষে, ইসরায়েলের সেবক। একবারে সব জিম্মিকে ছাড়া ঠিক হবে না। আমরা একেবারে শেষ হয়ে গেছি, কিছুই অবশিষ্ট নেই। জিম্মিদের গল্প শুনিয়ে তারা গাজা ভূখণ্ড দখলে রেখেছে এবং শহরটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা করছে। সেন্ট্রাল গাজার সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি পরিবারের অনেকেই এসেছেন উত্তর গাজা থেকে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা আর হত্যাযজ্ঞে শুধু বাড়িঘর, সহায় সম্বল হারিয়েছেন এমন নয়, গোলার আঘাতে দেহ ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে পৃথিবীর মায়া ছেড়েছেন তাদের স্বজনহারা পরিবারগুলো কি ভুলতে পারবে চোখের সামনে প্রাণপ্রিয় সন্তান, বাবা মা আর জীবনসঙ্গীকে হত্যার বীভৎস স্মৃতি? প্রায় 2 বছর ধরে চলা এই হত্যাযজ্ঞের দুঃসহ ঘানি টানা ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে ট্রাম্পের শান্তি প্রস্তাব পরিণত হয়েছে বিরক্তি আর হাসির খোরাকে। যদিও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত করা গাজার অপর প্রান্তে ঝলমলে নগরী তেল আবিবে ইসরায়েলিদের মনে নতুন আশার সঞ্চার করেছে এই প্রস্তাব। হামাস এই প্রস্তাব গ্রহণ করবে এমনটা আশা করি না। বুঝতে হবে, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছি আমরা। শক্তি প্রয়োগ ছাড়া ইসরায়েলের কোনো রাস্তা খোলা নেই। এটি জীবন মরণ প্রশ্ন। আমি মনে করি যাই হোক না কেন, যুদ্ধটা থামিয়ে জিম্মিদের ফেরত আনা দরকার। এটা 2 বছর আগেই করা উচিত ছিল। 2 পক্ষেরই অনেক বেশি মানুষ নিহত হয়েছে। মনে হচ্ছে আমরা অনেক 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 বেশি দেরি করে ফেলেছি। শান্তি প্রতিষ্ঠার অজুহাতে প্রভাবশালী বিশ্বনেতাদের ঘৃণ্য স্বার্থ হাসিলের চেষ্টা অব্যাহত থাকায় অন্তহীন চক্রে ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিনিদের জানমাল আর ভবিষ্যৎ। সেই সাথে যুক্ত হয়েছে ইসরায়েলের সরকার আর গণমাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা বিরোধী কট্টর অবস্থান। এমন অবস্থায় ইসরায়েলের বর্বরতার নির্মম মাসুল দেয়া গাজাবাসী ট্রাম্পের শান্তি প্রস্তাব মানবেন এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের সব মাত্রা যেন ছাড়িয়ে গেছে ভারত। এবার চলমান শারদীয় দুর্গাপূজায় দেশটির পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপে দেবী দুর্গার সামনে অসুর রূপে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম সমালোচনায় ফেটে পড়েছে নেটিজেনরা। বিশ্লেষকদের মতে এই ধরনের অশোভন আচরণ রাষ্ট্রীয় পর্যায়ে অভিযোগে গড়ালে ভারতের কাছে ব্যাখ্যা চাইতে পারে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। রাষ্ট্রীয় পর্যায়ের কি ব্যবস্থা নেবে এই 3 দেশ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পশ্চিমবঙ্গের দুর্গাপূজার মণ্ডপে এবার ঘটে গেল এক অদ্ভুত বিতর্ক। দেবী দুর্গার সামনে অসুর রূপে চিত্রিত করা হয়েছে বিশ্বের 3 জন প্রভাবশালী ব্যক্তিত্বকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এবং ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের হুগলির এক পূজা কমিটি এই আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারের মণ্ডপেও রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে আয়োজকরা। তবে প্রশ্ন উঠেছে, একটি ধর্মীয় উৎসবে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বদের এভাবে অসুর বা দানব রূপে উপস্থাপন করা কতটা সঙ্গত? দুর্গাপূজায় প্রচলিত আচার অনুযায়ী দেবী মহিষাসুর মর্দিনী হিসেবে দানব বধ করেন। সেখানে যদি জীবিত রাজনৈতিক নেতা বা নোবেল পুরস্কার জয়ীকে দানব রূপে হাজির করা হয়, তবে তা সরাসরি তাদের মানহানি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সৌজন্যের লঙ্ঘন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ লিখেছেন, কিছুদিন আগেই ভারতের লোকজন ট্রাম্পকে ভগবান বলে পূজা করেছিল, অথচ আজ একই ট্রাম্পকে তারা দানব বানিয়ে পূজার প্যান্ডেলে বসাচ্ছেন। সমালোচকদের ভাষায় এটি ভারতের স্পষ্ট দ্বিচারিতা বা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি একটি গুরুতর ইস্যু হতে পারে, কারণ বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতার ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচার ভঙ্গের শামিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের আচরণ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ও আন্তর্জাতিক সৌজন্যের পরিপন্থী।
রাষ্ট্রীয় পর্যায়ে যদি এ অভিযোগ গড়ায় তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ব্যাখ্যা চাইতে পারে। ডক্টর ইউনূসের নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি গরিব মানুষের জীবন বদলে দিয়েছেন, তাকে অসুর আসনে বসানো শুধুই কটাক্ষ নয়, বরং বাংলাদেশের প্রতি এক প্রকার অপমান। অনেকের মতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে যেসব একচেটিয়া সুবিধা দেয়া হতো, দায়িত্ব নেয়ার পর তা বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনূস, আর তাতেই চটেছেন ভারতীয়রা। ঘটনাটিকে কেন্দ্র করে আরও একটি প্রশ্ন উঠে আসছে, ধর্মীয় উৎসবের রাজনীতিকীকরণ কি মোটেও সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য? দুর্গাপূজা সনাতন সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। সেখানে যদি রাজনৈতিক রেষারেষি, বিদ্বেষ বা কূটনৈতিক বার্তা প্রবল হয়ে ওঠে তবে উৎসবের মূল তাৎপর্য নষ্ট হয়। সমালোচকরা বলছেন, ধর্মীয় উৎসবকে ব্যবহার করে অন্য দেশের নেতা বা ব্যক্তিত্বকে অপমান করা কেবল অশোভনই নয়, বরং ধর্মীয় মূল্যবোধেরও অবমাননা। ভারতীয় জনমনে যদিও এর কিছু সমর্থন দেখা যাচ্ছে। অনেকেই বলছেন এই মণ্ডপ আসলে প্রতীকী, যেখানে অসুর মানে মন্দ শক্তি, আর ট্রাম্প, শেহবাজ কিংবা ডক্টর ইউনূসকে রাজনৈতিক ইঙ্গিতে ব্যবহার করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, যদি মন্দের প্রতীক হিসেবে কাউকে ব্যবহার করতেই হয় তবে কেন শুধুই বিদেশি নেতা? কেন নিজেদের দুর্নীতিগ্রস্ত বা স্বৈরাচারী রাজনীতিবিদদের প্রতীক হিসেবে ব্যবহার করা হলো না? সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় বিশ্ব নেতাদের অনুরূপে চিত্রায়ন নিছক স্থানীয় প্যান্ডেলের সৃজনশীলতা নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো এক ঘটনা। যারা একদিন ট্রাম্পকে দেবতার আসনে বসিয়েছিলেন, তারাই আজ তাকে অসুর বানাচ্ছে। এটিকে ভণ্ডামি বলা যায়। সবচেয়ে বড় কথা, ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার বানানো কেবল অশোভনই নয়, বরং কূটনৈতিক শালীনতারও চরম লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর এবার জেন জির বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার জল ও বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন বিক্ষোভের পর সরকার ভেঙে দেন তিনি। সরকারের কোনো সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন না করার কারণে ক্ষমা চান মাদাগাস্কারের প্রেসিডেন্ট। বলেন, বিদ্যুৎ পানি সংকটের কারণে সৃষ্ট জনগণের ক্ষোভ ও ভোগান্তি তিনি বুঝতে পেরেছেন। গেল কয়েকদিন ধরে মাদাগাস্কারের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে তরুণরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহ থেকে কারফিউ জারি করেছে সরকার। কারফিউ ভঙ্গ করে অন্যান্য দিনের মতো সোমবারও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। জাতিসংঘ জানিয়েছে, গেল কয়েকদিনের বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 22 জন, আহত হয়েছে 100-রও বেশি। তরুণদেরও সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়ে লুটপাটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। বিদায় সংবর্ধনা সাধারণত দেখা যায় উচ্চপদস্থ কর্মকর্তা বা শিক্ষকের ক্ষেত্রে, কিন্তু বাহরাইন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে তার ব্যতিক্রম। এক সাধারণ বাংলাদেশি কর্মীকে যেভাবে সম্মান জানালেন সেখানকার শিক্ষার্থীরা, তা এখন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা এক সাধারণ বাংলাদেশি কর্মীকে যেভাবে বিদায় জানালেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানান কাজে কর্মরত ছিলেন বাংলাদেশি নাগরিক ইসলাম। নীরবে নিভৃতে কাজ করে গেলেও শিক্ষার্থীদের ভালোবাসা আর সম্মান তিনি আদায় করে নিয়েছেন নিজের ব্যক্তিত্ব আর আন্তরিকতার মাধ্যমে। আর তাই বিদায়ের মুহূর্তে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বড় একটি হলরুম জুড়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা, তাদের হাতে ফুলের তোড়া, আর মাঝখানে রাখা ইসলামকে কেন্দ্র করে সাজানো একটি কেক। শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে সম্মানের পথ করে দেন, কেউ আবেগে কেঁদে ফেলেন, কেউ আবার তাকে বুকে জড়িয়ে ধরেন। এক শিক্ষার্থী কপালে চুমু দিয়ে প্রকাশ করেন অগাধ স্নেহ আর ভালোবাসা। দৃশ্যটি দেখে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন ইসলাম। এই ঘটনা প্রমাণ করে মানবতা কখনো পদবি বা পেশায় সীমাবদ্ধ থাকে না। সত্যিকার আন্তরিকতা দিয়েই মানুষের হৃদয় জয় করা সম্ভব। শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।